হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 11, যেটি 10-এর উপর 2017 সালের পরীক্ষা এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেব। জনাব আপেল একজন পুস্তক বিক্রেতা। 2015 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1 তারিখ 10% বার্তায় কামালের নিকট পণ্য বিক্রয় 27,000 টাকা, চালান নং 10। ডিসেম্বরে 3 তারিখ নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। ডিসেম্বরে 8 তারিখ কামালের নিকট হতে পণ্য ফেরত আসলো 2,000 টাকা, ক্রেডিট নোট 102। ডিসেম্বরে 10 তারিখ আসবাবপত্র ক্রয় 4,000 টাকা। ডিসেম্বরে 20 তারিখ কামালের নিকট হতে প্রাপ্তি 25,000 টাকা। ডিসেম্বরে 30 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বর কি বলছে, ডিসেম্বরে 8 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। ক নম্বর কি বলছে, উপরোক্ত লেনদেনের ভিত্তিতে জনাব আপেলের বিক্রয় তালিকা প্রস্তুত করো। গ নম্বর কি বলছে, মাস শেষে চালান জের পদ্ধতিতে নগদান হিসাব প্রস্তুত করো। আমরা উদ্দীপকটা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছিলাম। তো এখন আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ক নম্বর, অর্থাৎ ডিসেম্বর 8 তারিখের লেনদেনের উপরে একটি ক্রেডিট নোট প্রস্তুত করব। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্রেডিট নোট প্রস্তুত করেছি, আমরা জানি যে ক্রেডিট নোট কীভাবে প্রস্তুত করতে হয়। তারপরও আমরা এখানে আবার দেখাবো যে কীভাবে আমরা ক্রেডিট নোট প্রস্তুত করতে পারি। দেখো, 8 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে আমরা একটা ক্রেডিট নোটের ছক নিই। দেখো, আমরা ক নম্বর হেডিং কী দিচ্ছি, ডিসেম্বর 8 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে একটি ক্রেডিট নোট নিম্নরূপ। এই প্রতিষ্ঠানের মালিককে জনাব আপেল, এই জন্য আমরা লিখছি জনাব আপেল। আমরা তৈরি করব কি ক্রেডিট নোট। আমরা ক্রেডিট নোটটাকে আমরা 3টা ভাগে ভাগ করব, অর্থাৎ উপরের অংশ, মাঝের অংশ এবং শেষের অংশ। দেখো, উপরের অংশে কি থাকবে, উপরের অংশের ডান দিকে থাকবে কি তারিখ, অর্থাৎ তুমি যে তারিখের লেনদেনের উপর ডেবিট নোট ক্রেডিট নোটটা করতেছো 8 তারিখের, তাহলে আমরা লিখছি 8 ডিসেম্বর 2015, যেহেতু 2015 সালের অঙ্ক। বাম পাশে কি থাকবে, ক্রেডিট নোট নম্বর। দেখো, 8 তারিখে তোমার ক্রেডিট নোট নম্বর আছে কত, 102, আমরা এখানে লিখছি 102। আমরা কার উদ্দেশ্যে ক্রেডিট নোটটা প্রস্তুত করতেছি, কামালের নিকট হতে ফেরত পাইছি, তার মানে কি প্রাপককে কামাল, এই জন্য আমরা প্রাপকের নাম লিখছি কি কামাল। যেহেতু ঠিকানা নাই, ঠিকানা এই জন্য ফাঁকা রেখেছি। তারপর ঠিকানার পর থাকে কি সূত্র, সূত্র কিছু নেই, এই জন্য আমরা এখানে ফাঁকা রেখেছি। তো ক্রেডিট নোটের উপরের অংশের কাজ শেষ। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে মাঝের অংশ। তো মাথার অংশে কী থাকবে, ক্রমিক নম্বর, মালের বিবরণ ও ফেরতের কারণ। দেখো, এই যে মালটা ফেরত আসলো, কী কারণে ফেরত আসলো সেটার কারণ এবং ফেরত মালের বিবরণটাও কি আমাদের দিতে হবে। তাহলে এখানে পণ্য ফেরত পাওয়া গেল এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হলো। আমরা যখন বিক্রয় করি, তাহলে বিক্রয় করার ফলে কী করি, দেনাদার হিসাব ডেবিট করি এবং বিক্রয় হিসাব ক্রেডিট করি। যেহেতু বিক্রিত পণ্য ফেরত আসছে, সেক্ষেত্রে এটার উল্টা হয়ে যাবে না, অর্থাৎ বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যায়। এই কারণে আমরা এখানে কি লিখছি, পণ্য ফেরত পাওয়া গেলে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ আগে যখন আমরা তাদের কাছে বিক্রয় করেছিলাম তখন তাদের হিসাবকে ডেবিট করেছিলাম, আর এখন যেহেতু তারা আমাদের পণ্য ফেরত দিয়েছে এই জন্য তাদের হিসাবকে কী করবো, ক্রেডিট করব। এই জন্য আমরা এটা লিখে দেবো, যেহেতু এই ক্রেডিট নোটটা কি পাবে তারা, অর্থাৎ কামাল হচ্ছে আমাদের দেনাদার ছিল, সেই দেনাদার পাবে, এই জন্য আমরা এটা লিখে দেব। তো ক্রেডিট নোট আমাদের কত টাকার পণ্য ফেরত আসছে, 2,000 টাকা, আমরা 2,000 টাকা লিখব। দেখো, আমাদের 1 তারিখে যখন আমরা লেনদেনের অর্থাৎ বিক্রয় করেছিলাম তখন 10% কারবারি বাট্টা বিক্রয় করেছিলাম। যেহেতু এখন 2,000 টাকার পণ্য ফেরত আসলে, তাহলে আমরা 10% কারবারি বাট্টা বাদ দেবো 2,000 টাকার উপর। এই জন্য বাদ লিখছি কি কারবারি বাট্টা, 2,000 টাকার উপর 10% করলে পাবো কত, 200 টাকা। তাহলে 2,000 টাকা থেকে 200 টাকা মাইনাস করলে থাকে কত, 1,800 টাকা। তারপর যেটা করব, নিচের অংশে আমাদের কি করব, এই যে 1,800 টাকা হলো সেটা আমরা কথায় লিখে দেব 1,800 টাকা মাত্র। তারপর কি লিখব, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং শেষের দিকে যেটা করব, বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তাহলে আমার 8 তারিখের লেনদেনের উপর কি বলেছিল, একটি ক্রেডিট নোট প্রস্তুত করতে। আমরা ক্রেডিট নোট প্রস্তুত করলাম। ক্রেডিট নোট প্রস্তুত করা খুবই সিম্পল, এটা খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। তাহলে আমাদের ক নম্বরে বলেছিল 8 তারিখের লেনদেনের উপর ভিত্তি করে একটি ক্রেডিট নোট প্রস্তুত করা। আমরা ক্রেডিট নোট প্রস্তুত করলাম, আমাদের ক নম্বর শেষ।
তো ক নম্বর পরে কি আছে, খ নম্বরে কি বলছে, উপরোক্ত লেনদেনের ভিত্তিতে জনাব আপেলের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তো আমরা জানি কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়, এই জন্য বিক্রয় জাবেদার একটা ছক নিব। প্রতিষ্ঠানের মালিককে জনাব আপেল, আমরা লিখছি জনাব আপেল। আমরা করব কি, বিক্রয় জাবেদার জন্য লিখছি বিক্রয় জাবেদা। আর আমরা জানি বিক্রয় জাবেদার ছকে থাকে তারিখ, ডেবিট হিসাব কার্ড। যেহেতু বিক্রয় জাবেদা করতেছি, বিক্রয় কি ক্রেডিট, এই জন্য এখানে লিখছি ডেবিট হিসাব কার্ড। তারপর চালান নম্বর, সূত্র, যেহেতু বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা অঙ্কে চলে যাই। অর্থাৎ এই যে আমাদের উদ্দীপকগুলো আছে, এই উদ্দীপকগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনগুলো বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ধারে যেগুলো বিক্রয় আছে আমরা তো সেইগুলো কি অন্তর্ভুক্ত করতে পারবো। তো দেখো 1 তারিখে কি আছে, 10% বার্তা কামালের নিকট পণ্য বিক্রয় 87,000 টাকা। যেহেতু 10% বার্তা কামালের নিকট পণ্য বিক্রয় করছি, তার মানে কি এটা ধারে বিক্রয়। তো এটা আমরা এই বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত করব। এটার জন্য একটা গণনা করে নেব আমরা। দেখো বিক্রয় পরিমাণ নির্ণয়, আমরা কামালের নিকট বিক্রয় করছি, তো পণ্য মূল্য থেকে বাদ দেবো কি কারবারি বার্তা। তা পণ্য মূল্য আমাদের কত টাকা, 27,000 টাকা। তো আমরা 27,000 টাকা নিয়েছি এবং বার্তা কি 27,000 টাকার উপর 10%। তো 27,000 টাকার উপর 10% করলে আমরা পাই 2700 টাকা। 27,000 থেকে 2700 টাকা মাইনাস করলে আমাদের থাকে কত, 24,300 টাকা। তো 24,300 টাকা আমরা পাইলাম। এখন আমরা এখানে কত, 2015 সালের অঙ্ক, তো আমরা এখানে লিখবো 2015। এটা কোন মাসের অঙ্ক, ডিসেম্বর। তো আমরা এখানে লিখবো ডিসেম্বর, এখানে ডিসেম্বর লিখবো। ডিসেম্বর কয় তারিখে, 1 তারিখে। আমাদের কি ঘটছে এখানে, কামাল আমাদের একজন দেনাদার, দিলে দেনাদার হিসাব লিখবো, ব্র্যাকেটে কামাল লিখে দেবো। যেহেতু আমাদের দেনাদারের নাম উল্লেখ আছে, এই জন্য আমরা দেনাদারের নামটা লিখে দেবো। আমরা যেহেতু এখানে গণনা করছি 24,300 টাকা পেয়েছি, তাহলে এখানে লিখে দেবো গণনা 1, এখানে নেব কত, 24,300 টাকা। আমরা দেখবো আমাদের উদ্দীপকে আর কোনো বিক্রয় ধারে বিক্রয় আছে কিনা। দেখো 3 তারিখে নগদে পণ্য করা গেছে, এখানে বিক্রয় নাই। 8 তারিখে কামালের নিকট থেকে পণ্য ফেরত আসলে, এখানেও ধারে বিক্রয় নাই। আসবাবপত্র করা, এখানেও ধারে বিক্রয় নাই। কামালের নিকট হতে প্রাপ্ত, এখানেও নাই। 30 তারিখে মণিহারি দ্রব্য ক্রয়, এখানেও কি ধারে বিক্রয় নেই। সুতরাং আমাদের ধারে বিক্রয় ছিল একটা, আমরা সেটা একটা পোস্টিং করেছি এবং গণনা করেছি কিভাবে, আমরা সেটা পণ্য মূল্য থেকে বার্তাটা বাদ দিয়ে কত টাকা থাকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা 24,300 টাকা যোগ করব। তাহলে আমাদের বিক্রয় জাবেদা যেহেতু আর আমাদের কোনো লেনদেন নেওয়ার উপায় নেই, সুতরাং আমাদের কি করতে হবে, এখন বিক্রয় জাবেদার যে যোগফলটা হয়েছে সেটা আমরা উত্তরটা লিখে দেবো। তাহলে দেখো আমরা কিভাবে লিখি, বিক্রয় জাবেদার যোগফল কত, 24,300 টাকা। তাহলে আমাদের খ নম্বর অপশনে বলেছিল উপরোক্ত লেনদেনের ভিত্তিতে জনাব আপেলের বিক্রয় জাবেদা প্রস্তুত করা। আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করলাম, আমাদের খ নম্বর শেষ। অর্থাৎ যদি আমাদের এখানে আরও ধারে বিক্রয় থাকতো তাহলে আমরা সেগুলো পোস্টিং দিতাম এখানে। যেহেতু একটাই ধারে বিক্রয় ছিল, আমরা একটা লেনদেনই এখানে অন্তর্ভুক্ত করে। খ নম্বরের পরে কি আছে, গ নম্বর। গ নম্বরে কি রয়েছে, মাস শেষে চলমান জের পদ্ধতিতে নগদান হিসাব প্রস্তুত করা। অর্থাৎ উদ্দীপকে আমাদের যেগুলো লেনদেন আছে, লেনদেন থেকে আমরা দেখব যেগুলো নগদ আছে, অর্থাৎ ডেবিট থাকলে ডেবিট দিকে নেব, ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে নেব। তো সেটা নিয়ে আমাদের কি করতে হবে, একটা চলমান জের ছক করতে হবে। তো আমরা চলমান জের ছকের একটা ছক নিই। দেখো চলমান জের ছকের ছকটা এইভাবে নিতে হবে। আমরা জানি ইতিপূর্বে অনেকবার আমরা বলেছি বা অনেকগুলো অঙ্ক করেছি। তো এখন আমাদের যে এই যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলোর একটু আমরা জাবেদা খসড়া করে নেব আমাদের সুবিধার্থে। দেখো কামালের নিকট পণ্য বিক্রয় করছি, তাহলে এটা কামালের নিকট যেহেতু পণ্য বিক্রয় করছি, এটা ধারে বিক্রয়, এখানে নগদ নাই, সুতরাং আমরা এটা যাবে না। 3 তারিখে কি বলছে, দেখো নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। তাহলে নগদে পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় করলে কি হয়, নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট আর ক্রয় হিসাব কি ডেবিট। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট আর আমরা নগদান হিসাব করতেছি, টাকাটা ক্রেডিট করলে আমি নেব কত, 15,000 টাকা। এখানে আমরা 15,000 টাকা নিব। কত সালে, 2015 সালে ডিসেম্বর কয় তারিখ, 3 তারিখ। আমাদের কি ক্রয় হিসাব ছিল ডেবিট, তাহলে আমরা এখানে লিখব ডেবিট ক্রয় হিসাব। টাকাটা নগদের ক্রেডিট ঘরে নিয়েছি, যেহেতু নগদান হিসাবে এখানে কি ক্রেডিট, তাহলে আমার যেটাও কি হয়ে যাবে ক্রেডিট, যে কত, 15,000 টাকা।
তারপর কি বলছে দেখো, 8 তারিখে কামালের নিকট হতে পণ্য ফেরত আসলো 2000 টাকা। যেহেতু পণ্য ফেরত আসলো, তাহলে মানে কি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, কামাল হিসাব ক্রেডিট। এখানেও কি আমাদের নগদ নাই, সুতরাং 8 তারিখ লেনদেনও আমরা এখানে নিতে পারবো না। 10 তারিখ কি বলছে দেখো, আসবাবপত্র ক্রয় 4000 টাকা। যখন আমি আসবাবপত্র ক্রয় করেছি, ক্রয় করার ফলে কি হয়েছে, নগদ টাকা আমার চলে গেছে এবং আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা যেহেতু নগদান হিসাব করতেছি, আমরা দেখব যে আমাদের লক্ষ্য থাকবে যে নগদান হিসাব ডেবিট না ক্রেডিট। যদি ডেবিট হয় ডেবিট দিকে টাকা নেব, ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকা নেব। যেহেতু নগদান হিসাব কি এখানে ক্রেডিট, তাহলে টাকাটা ক্রেডিট ঘরে নেব। কত টাকার আসবাবপত্র, 4000 টাকা, তো আমরা এখানে লিখব 4000 টাকা। যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট ছিল এবং নগদান হিসাব ক্রেডিট, তাহলে আসবাবপত্র হিসাব লিখবো এখানে। কয় তারিখ এটা, ডিসেম্বরের 10 তারিখ, তাহলে আমরা এখানে তারিখ দেবো ডিসেম্বরের 10। যেহেতু আগে আমার ক্রেডিট যে ছিল 15,000 টাকা এবং নতুন করে এখন ক্রেডিট হলো কত, 4000 টাকা, তাহলে 15 আর 4 কত, 19,000 হয়ে যাবে ক্রেডিট যে। তারপরে কি আছে আমরা একটু দেখি। 20 তারিখ কি বলছে, কামালের নিকট হতে প্রাপ্তি 25,000 টাকা। দেখো কামালের নিকট থেকে আমরা পাইছি, তাহলে পাইছি মানে কি নগদ টাকা পেয়েছি, তাহলে নগদ টাকা আমাদের ব্যবসায় আসছে। তাহলে নগদ টাকা যখন ব্যবসায় আসে, নগদান হিসাব কি হয়, ডেবিট হয়। যেহেতু কামালের নিকট থেকে পেয়েছি, অর্থাৎ কামাল আমাদের একজন দেনাদার ছিলেন, তাহলে দেনাদারকে আমাদের কমাইতে হবে, তাহলে দেনাদার হিসাব কি করব, ক্রেডিট করে দেব। আমরা তারিখ দিয়ে আগে 20 তারিখ, যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে নেব, কত, 25,000 টাকা। আর আমাদের বিপরীত দেনটি কি, দেনাদার হিসাব, ব্র্যাকেট লিখে দেবো কি, কামাল। তো দেখো আমরা 25,000 টাকা নগদান হিসাব ডেবিট হয়েছে, ডেবিট দিকে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখো আগে আমার ক্রেডিট যে ছিল 19,000 টাকা, এখন আমার ডেবিট হয়েছে, ডেবিট ঘরে টাকা হয়েছে কত, 25,000 টাকা। তাহলে ডেবিট ঘরে টাকাটা অবশ্যই বড়, তাহলে 25,000 থেকে যদি 19,000 টাকা আমরা মাইনাস করি, তাহলে আমাদের কি ডেবিট যের কত থাকে, 6,000 টাকা। তো আমরা এখানে 6,000 টাকা লিখব। অর্থাৎ আমার যে ঘরে, অর্থাৎ ডেবিট দিকে বড় হলে ডেবিট দিকে বসাবো, ক্রেডিট দিকে বড় হলে ক্রেডিট দিকে বসাবো। যেহেতু ক্রেডিট দিক 19,000 টাকা এবং ডেবিট দিক আছে 25,000 টাকা, তাহলে ডেবিট দিকের 25,000 টাকা থেকে যদি 19,000 টাকা আমরা মাইনাস করি, আমাদের 6,000 টাকা অবশিষ্ট ডেবিট দিকে থাকে। তারপরে কি আছে দেখো, 30 তারিখে মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা। তো মণিহারি দ্রব্য যখন আমরা ক্রয় করছি, তাহলে আমাদের টাকা চলে গেছে, তাহলে মণিহারি হিসাব ডেবিট, আর কি আমাদের নগদ টাকা চলে এসেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা ক্রেডিট করলে আমি নেব 3,000 টাকা। যেহেতু মণিহারি হিসাব ডেবিট, এখানে লিখবো মণিহারি হিসাব। কত তারিখ এটা, 30 তারিখে। দেখো মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এবং আমার আগের জের ছিল কি, নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, এখন ক্রেডিট জের হইল 3,000 টাকা ক্রেডিট দিকে। তাহলে এখন 6,000 টাকা থেকে কি করবো, 3,000 টাকা মাইনাস দেব। যেহেতু আগে 6,000 টাকা ডেবিট ছিল, এখন 3,000 টাকা ক্রেডিট। তাহলে আমাদের আলটিমেটলি পাইলাম কি, নগদান হিসাবে ডেবিট জের কত, 3,000 টাকা। যেহেতু আমাদের আর কোনো লেনদেন নেই, অর্থাৎ নগদ যে সমস্ত লেনদেনগুলো ছিল সেগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, তাহলে আমাদের নগদান হিসাবের কি চলমান জের ছক প্রস্তুত করা শেষ। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উত্তরটা লিখে দেব। নগদান হিসাবের ডেবিট জের কত, 3,000 টাকা। তো আমাদের গ নম্বরে বলেছিল মাস শেষে চলমান জের পদ্ধতিতে নগদান হিসাব প্রস্তুত করা, আমরা নগদান হিসাব প্রস্তুত করলাম। তো তোমরা যেটা করবে, বাসায় বসে অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।